রান্না করতে গিয়ে হঠাৎ চুলার আগুনে হাতের আঙুল পুড়ে গেল। আমি আহ কি করে চিৎকার করে উঠলাম। ছেলে রান্নাঘরে ছুটে এলো। কি হয়েছে মা? আমি আঙুল দেখিয়ে বললাম, পুড়ে গেছে সে আমার হাত ধরে দেখল। তারপর হঠাৎ আমার পোড়া আঙুল মুখে নিয়ে ফু দিতে লাগল। আমি বললাম, কি করছিস? সে বলল, এতে ঠান্ডা লাগবে কি? তার মুখের ভেতরে আমার আঙুল ঠান্ডা হচ্ছিল সত্যিই। একটু পরে সে আমার আঙুল মুখ থেকে বের করল। বলল, এখন ভাল লাগছে? আমি বললাম, হ্যাঁ। সে আমার পোড়া জায়গা হালকা করে চুমু দিল। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, তোমার ব্যথা আমার সহ্য হয় না। আমি চাই সবসময় এভাবে তোমার পাশে থাকতে। আমি বললাম, তুই তো থাকিসই। সে আমার 2 হাত ধরে বলল, না মা, আমি স্বামীর মতো থাকতে চাই। আমি বললাম, মানে কি? সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সামান্য ব্যথাও আমি সহ্য করতে পারি না। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি সারা জীবন এভাবে তোমার যত্ন নেব। আমার পোড়া হাত কাঁপছিল। আমি বললাম, তুই কি বলছিস? সে বলল, মা, আমি সিরিয়াস। তুমি আমাকে বিয়ে করো। আমি প্রমাণ করে দেব আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম তাহমিদ খান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর সানিয়া। রিয়ান 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আমি এই গল্পটা বলার আগে বলে রাখি, যা ঘটেছিল তা এতটাই অবিশ্বাস্য যে এখনও মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছিলাম। কিন্তু হঠাৎ করেই সব পাল্টে গেল। সেদিনই রাতে তাহমিদ বাসায় এসে খুব উত্তেজিত হয়ে বলল, পূর্ণিমা, আমার একটা দারুণ খবর আছে। আমার কোম্পানি আমাকে আমেরিকায় পাঠাতে চায় একটা বড় প্রজেক্টের জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কতদিনের জন্য? তাহমিদ বলল, 3 বছর। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো সুযোগ। আমি বললাম, আমরা সবাই যাব? তাহমিদ বলল, হ্যাঁ, পুরো পরিবার। রিয়ান আর সানিয়া ওখানেই পড়াশোনা করবে। এই খবর শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল। আমেরিকা গেলে তো রিয়ানের সাথে আমার সম্পর্কের বিশ্বাসটাই শেষ হয়ে যাবে। নতুন পরিবেশে, নতুন মানুষদের সাথে এসব চিন্তা করার সময় পাব না। রিয়ান যখন এই খবর শুনল, তার মুখ ম্লান হয়ে গেল। সে আমার দিকে তাকাল। আমি বুঝতে পারলাম সেও একই কথা ভাবছে। কিন্তু তাহমিদ আর সানিয়ার সামনে কিছু বলা সম্ভব ছিল না। রাতে সবাই ঘুমিয়ে গেলে রিয়ান আমার ঘরে এল। বলল, মা, এখন কি হবে? আমি বললাম, জানি না রিয়ান। সব তো উল্টে গেল। রিয়ান বলল, আমি আমেরিকা যাব না। আমি এখানেই থেকে যাব। আমি বললাম, তুই না গেলে তাহমিদ সন্দেহ করবে। আর তোর পড়াশোনার কি হবে? রিয়ান বলল, আমি ঢাকায় চলে যাব। ওই চাকরিটা নিয়ে নেব। তুমিও আমেরিকা যাওয়ার সময় কোনো অজুহাত দেখিয়ে এখানে থেকে যাও। কিন্তু এটা তো সম্ভব নয়। স্বামীর সাথে আমেরিকা না গেলে সবাই প্রশ্ন করবে। আমি বললাম, রিয়ান, এভাবে হবে না। রিয়ান আমার হাত ধরে বলল, তাহলে তুমি কি চাও? আমি তোমাকে ছেড়ে আমেরিকা যাব? আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, রিয়ান, হয়তো এটাই ভাগ্যের খেলা। আমরা যা পরিকল্পনা করেছিলাম তা হয়তো ঠিক ছিল না। রিয়ান বলল, না মা, আমি এত সহজে হার মানব না। আমি একটা উপায় বের করব। পরের কয়েকদিন রিয়ান অনেক চিন্তাভাবনা করল। অবশেষে একদিন সে আমার কাছে এল। বলল, মা, আমি একটা পরিকল্পনা করেছি। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমি বাবাকে বলব যে আমি এখানেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে চাই। আমেরিকা গিয়ে নতুন করে শুরু করতে চাই না। আমি বললাম, কিন্তু তাহমিদ মানবে? রিয়ান বলল, আমি তাকে বোঝাব। আর তুমি বলবে যে তুমি আমাকে একা রেখে যেতে পার না। আমার খেয়াল রাখার জন্য তোমাকে এখানে থাকতে হবে। এই পরিকল্পনা শুনে আমার মনে একটু আশা জাগল। কিন্তু তাহমিদকে বোঝানো এত সহজ হবে না। সে খুবই উচ্চাবিলাসী। আমেরিকার এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। কয়েকদিন পর রিয়ান তাহমিদের সাথে কথা বলল। বলল, বাবা, আমি আমেরিকা যেতে চাই না। এখানেই পড়াশোনা শেষ করব। তাহমিদ রেগে গিয়ে বলল, কেন? আমেরিকায় কত ভালো সুযোগ পাবি। রিয়ান বলল, আমি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি।
আর এই বয়সে নতুন দেশে নতুন ভাষা, নতুন সংস্কৃতিতে মানিয়ে নিতে কষ্ট হবে। তাহমিদ বলল, এসব অজুহাত। তুই যাবি গু? রিয়ান আমার দিকে তাকাল। আমি বললাম, তাহমিদ, রিয়ান না চাইলে জোর করে নিয়ে যাওয়া ঠিক হবে না। আর আমিও তাকে একা রেখে যেতে পার না। তাহমিদ অবাক হয়ে বলল, তুমিও যাবে না? আমি বললাম, রিয়ান এখনো ছোট, একা থাকতে পারবে না। কেউ তো তার দেখাশোনা করবে। তাহমিদ বলল, কিন্তু এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। তুমি আমার সাথে না গেলে কেমন লাগবে? আমি বললাম, তুমি যাও, 3 বছর পর ফিরে এসো। আমি আর রিয়ান এখানেই থাকব। তাহমিদ রাগে ফেটে পড়ল। বলল, এ কি কথা? পরিবার ভেঙে দিতে চাও? এই নিয়ে বেশ কয়েকদিন ঝগড়া চল। অবশেষে তাহমিদ একটা সমাধানের কথা ভাবল। সে বলল, তাহলে এটা করি। আমি আর সানিয়া আমেরিকা যাব। তুমি আর রিয়ান এখানে থাক। বছরে একবার দেখা হবে। আমি মনে মনে খুশি হলাম, কিন্তু বাইরে থেকে দুঃখের ভাব করে বললাম, এছাড়া আর কোনো উপায় নেই। সানিয়াও আমেরিকা যেতে উৎসুক ছিল। সে বলল, মা, আমি বাবার সাথে যাব। ওখানে পড়াশোনা ভালো। এভাবে ঠিক হলো যে তাহমিদ আর সানিয়া আমেরিকা যাবে। আমি আর রিয়ান এখানে থাকব। তাহমিদ বলল, পূর্ণিমা, তুমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছ তো? পরে আফসোস করবে না? আমি বললাম, না, আমি আমার সিদ্ধান্তে স্থির আছি। ভিতরে ভিতরে আমি উৎফুল্ল হয়েছিলাম। রিয়ানের সাথে একা থাকার সুযোগ পেয়ে যাচ্ছি। 2 মাস পর তাহমিদ আর সানিয়া আমেরিকার জন্য রওনা দিল। বিদায়ের সময় তাহমিদ বলল, পূর্ণিমা, তুমি একা একা কষ্ট পেলে আমাকে জানিও। আমি ব্যবস্থা করব। আমি বললাম, হ্যাঁ, চিন্তা করো না। তাদের চলে যাওয়ার পর আমি আর রিয়ান বাসায় একা রইলাম। প্রথম কয়েকদিন খুবই অদ্ভুত লাগছিল। সানিয়ার না থাকা, তাহমিদের না থাকা। কিন্তু রিয়ানের সাথে এই নতুন জীবন শুরু করার উত্তেজনায় আমি ভরপুর ছিলাম। কিন্তু আসল ধাক্কা এলো তার পরের সপ্তাহে। একদিন সকালে আমি অসুস্থ বোধ করলাম। বমি বমি ভাব, দুর্বলতা। রিয়ান চিন্তিত হয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনি গর্ভবতী। এই কথা শুনে আমি আর রিয়ান দুজনেই হতবাক হয়ে গেলাম। আমার বয়স 44। এই বয়সে গর্ভধারণ, আর সেটাও তাহমিদের সন্তান। ডাক্তার বললেন, প্রায় 2 মাসের গর্ভ। বাসায় ফিরে আমি আর রিয়ান দুজনেই চুপ করে বসে রইলাম। রিয়ান প্রথমে কিছু বলল না। তারপর বলল, মা, এখন কি করব? আমি বললাম, জানি না। রিয়ান বলল, বাবাকে জানাবে? আমি ভাবলাম, তাহমিদকে জানালে সে হয়তো আমাকে আমেরিকা চলে যেতে বলবে। আর তাহলে রিয়ানের সাথে আমার সম্পর্কের সব পরিকল্পনা শেষ। আমি বললাম, এখনই নয়, আগে দেখি কি করা যায়। রিয়ান বলল, মা, তুমি চাইলে কথাটা পুরো বলল না, কিন্তু আমি বুঝতে পারলাম সে গর্ভপাতের কথা বলতে চেয়েছিল। আমি বললাম, না রিয়ান, এটা ঠিক হবে না। রিয়ান বলল, তাহলে বাচ্চাটা হোক। আমি তোমার আর বাচ্চার যত্ন নেব। তার এই কথায় আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, রিয়ান, তুই কত ভালো, কিন্তু এটা তো তোর বাবার সন্তান। রিয়ান বলল, আমার কাছে ওটা তোর সন্তান, আর তাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এভাবে আরও 3 মাস কেটে গেল। আমার পেট একটু বড় হতে শুরু করল। রিয়ান আরও যত্নশীল হয়ে উঠল। ডাক্তারের কাছে নিয়ে যেত, পুষ্টিকর খাবার করে দিত, রাতে পায়ে মালিশ করে দিত। একদিন তাহমিদের ফোন এল। সে বলল, পূর্ণিমা, কেমন আছো? রিয়ান কেমন? আমি বললাম, ভালো আছি। রিয়ান খুব যত্ন নিচ্ছে। তাহমিদ বলল, ভালো। আমি আর সানিয়া ভালো আছি। কাজ অনেক চাপু। তার সাথে কথা বলতে বলতে আমার মনে হল, আমি তাকে কত বড় একটা মিথ্যা বলে যাচ্ছি। কিন্তু অন্য উপায় কি? এই অবস্থায় সত্য বলা সম্ভব নয়। আরও 2 মাস পর আমার প্রসবের সময় হল। রিয়ান আমাকে হাসপাতালে নিয়ে গেল। একটি সুস্থ মেয়ে সন্তান জন্মগ্রহণ করল। রিয়ান খুশিতে কেঁদে ফেল। বলল, মা, বাচ্চাটা কত সুন্দর। আমি বললাম, রিয়ান, তোর বাবাকে খবর দিতে হবে। রিয়ান বলল, হ্যাঁ মা। কিন্তু তুমি কি বলবে? আমি ভাবলাম। তারপর বললাম, বলব যে বাচ্চাটা প্রিম্যাচিওর হয়েছে। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তাহমিদকে ফোন করে জানালাম। সে খুব খুশি হয়ে বলল, সত্যি? আমি বাবা হয়েছি আবার? বাচ্চাটা কেমন? আমি বললাম, মেয়ে। খুব সুন্দর, কিন্তু একটু আগে জন্মেছে। তাই ডাক্তার আরও কিছুদিন হাসপাতালে রাখতে বলেছেন।
তাহমিদ বলল, ঠিক আছে। আমি আসতে পারছি না কাজের জন্য। তুমি রিয়ানের সাথে সব সামলাও। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে গু। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমরা বাসায় ফিরলাম। রিয়ান বাচ্চার জন্য সব ব্যবস্থা করে রেখেছিল। দোলনা, কাপড়-চোপড়, খেলনা, সব কিছু। বাচ্চার নাম আমি বললাম, রিয়ান তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর মা, তুই আমার ছেলে। এসব কথা বলা ঠিক নয়। সে বলল, কিন্তু মা, প্রকৃতিতে এমন সম্পর্ক আছে। আর আমরা তো রক্তের সম্পর্কে নেই। আমি দত্তক নেওয়া গু। এই কথা শুনে আমি থমকে গেলাম। হ্যাঁ, রিয়ান ঠিকই বলেছে। সে আমাদের দত্তক নেওয়া ছেলে। তার বয়স যখন মাত্র 6 মাস, তখন আমরা তাকে পালক হিসেবে নিয়ে এসেছিলাম। তারপর আইনত দত্তক নেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলাম। কিন্তু এতদিন আমরা কেউই এই বিষয়টি নিয়ে ভাবিনি। রিয়ান আমাদের নিজের সন্তানের মতোই ছিল। এমনকি সে নিজেও জানত যে সে দত্তক। কিন্তু কখনো এভাবে ভাবেনি। আমি বললাম, হ্যাঁ তুই দত্তক। কিন্তু তাই বলে কথা শেষ করতে পারলাম না। সে এগিয়ে এসে আমার 2 গাল হাতে নিয়ে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার হৃদয় বলছে এটাই ঠিক। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তার কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। আমি বসে পড়লাম রান্নাঘরের চেয়ারে। রিয়ান আমার পাশে হাঁটু গেড়ে বসল। বলল, মা তুমি চিন্তা করো। আমি অপেক্ষা করব। কিন্তু প্লিজ আমার প্রস্তাবটা ভাবো গু। আমি বললাম, রিয়ান, এই ব্যাপারে তোর বাবার সাথে কথা বলেছিস? সে মাথা নেড়ে বলল, না। প্রথমে তোমার মতামত জানতে চেয়েছিলাম আমি বললাম, তাহলে তোর বাবাকে এসব কিছু বলিস না। আগে আমাকে ভাবতে দে গি। সেদিন সারারাত আমি ঘুমাতে পারিনি। রিয়ানের কথাগুলো বারবার মনে পড়ছিল। সত্যি বলতে তার আচরণে আমি বিব্রত হওয়ার চেয়ে বেশি অবাক হয়েছিলাম। কারণ গত কয়েক মাসে আমি নিজেও রিয়ানের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম। রিয়ান গত 2 বছরে অনেক পরিবর্তন হয়েছে। সে এখন লম্বা, সুদর্শন একজন যুবক। তার গড়ন, তার কথাবার্তা, সবকিছুতেই একটা পুরুষালী ভাব এসেছে। আমি কয়েকবার নিজেকে তার দিকে অন্যভাবে তাকাতে দেখেছি। কিন্তু সেসব ভাবনা মন থেকে সরিয়ে দিয়েছি। পরের দিন সকালে রিয়ান কলেজে চলে গেল। তাহমিদ অফিসে, সানিয়া স্কুলে। আমি একা ঘরে বসে ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, আমার এক বান্ধবী রুমা একবার বলেছিল, তার পরিচিত একটি পরিবারে এমনই ঘটনা ঘটেছিল। সেখানেও ছেলেটি দত্তক ছিল এবং পরে মায়ের সাথে বিয়ে করেছিল। তখন আমি বিষয়টা নিয়ে খুব একটা ভাবিনি। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো এটা এতটা অস্বাভাবিক নয়। অন্তত আইনগতভাবে কোনো সমস্যা নেই, কারণ আমরা রক্তের সম্পর্কে নেই। দুপুরে রিয়ান কলেজ থেকে ফিরল। আমি তখন বারান্দায় বসে সেলাই করছিলাম। সে এসে আমার পাশে বসল। বলল, মা, কাল রাতে তুমি ঘুমাতে পারোনি। আমি দেখেছি তোমার ঘরে আলো জ্বলছিল। আমি বললাম, হ্যাঁ, তোর কথাগুলো ভাবছিলাম। সে উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি সিদ্ধান্ত নিয়েছ? আমি বললাম, এখনো কিছু ভাবিনি। আমার আরও সময় দরকার। রিয়ান বলল, মা, আমি বুঝি এটা তোমার জন্য কঠিন। কিন্তু আমি চাই তুমি জানো আমার ভালোবাসা কতটা সত্য। এই বলে সে আমার হাত ধরল। তার স্পর্শে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি বললাম, রিয়ান, এসব নিয়ে এখন কথা বলি না। তোর বাবা আসার আগে। সে বলল, ঠিক আছে। কিন্তু মা, আমি যদি তোমাকে প্রমাণ করে দেই যে আমি তোমাকে একজন স্বামী হিসেবে কতটা খুশি রাখতে পারি? আমি অবাক হয়ে বললাম, মানে? সে বলল, আজ থেকে আমি ঘরের সব কাজকর্ম করব। রান্না, পরিষ্কার, সবকিছু। তুমি শুধু আরাম করবে। দেখো আমি কতটা যত্ন নিতে পারি। আমি মনে মনে ভাবলাম, এতে অসুবিধা কি? ঘরের কাজে সাহায্য পেলে তো ভালোই। আমি বললাম, ঠিক আছে। কিন্তু এতে কিছু প্রমাণ হবে না। সে হেসে বলল, দেখা যাক। সেদিন থেকে রিয়ান যেন পাল্টে গেল। সকালে ঘুম থেকে উঠেই সে চা বানিয়ে আমার বিছানায় দিয়ে যেত। তারপর নাশতা তৈরি করত। কলেজ যাওয়ার আগে সব কাজ গুছিয়ে দিত। দুপুরে ফিরে এসেই রান্না শুরু করত। আমাকে বলতো, মা, তুমি বিশ্রাম নাও। আমি সব সামলাচ্ছি। ও সন্ধ্যায় ঘর পরিষ্কার করত, কাপড় ধুত। এমনকি আমার পায়ে তেল মালিশ করে দিত। প্রথম দিকে আমি অস্বস্তি বোধ করতাম। রিয়ান বলল, মা, এসব নিয়ে আমি ভেবেছি। আমরা চাইলে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন পরিচয় নিয়ে থাকতে পারি। বাবা আর সানিয়ার জন্য আর্থিক ব্যবস্থা করে দেবগু। আমি বললাম, কিন্তু তোর বাবা তাহমিদ?
সে আমাকে এত ভালোবাসে। আমি তাকে ছেড়ে কিভাবে যাব? রিয়ান বলল, মা, আমি বুঝি এটা কঠিন। কিন্তু তুমি কি খুশি বাবার সাথে? এই প্রশ্নটা আমাকে ভাবিয়ে তুলল। সত্যি বলতে, বিয়ের পর থেকেই তাহমিদের সাথে আমার সম্পর্ক একটা রুটিনের মতো হয়ে গিয়েছিল। তার কাজ নিয়ে এত ব্যস্ততা যে আমার দিকে খেয়াল করার সময় নেই। অনেক সময় মনে হয় আমি শুধু একটা গৃহিণী, স্ত্রী নই। আমি বললাম, রিয়ান, আমি বুঝতে পারছি না কি করব। সে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল। বলল, মা, আমি তোমাকে কোনো চাপ দিতে চাই না। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। কিন্তু জানো, তোমাকে খুশি দেখতে চাই। তার এই কথায় আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, তুই কত ভালো রিয়ান। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয়। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি জানি মা। তুমি সময় নাও। আমি অপেক্ষা করব। সেদিন রাতে আবারও আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল একটা ভয়ানক ঝড়ের মধ্যে আছি। একদিকে তাহমিদ, সানিয়া, আমার বর্তমান জীবন। অন্যদিকে রিয়ান, যে আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে। পরের দিন দুপুরে রিয়ান বাসায় ফিরে দেখে আমি অসুস্থ। জ্বর এসেছে। সে ঘাবড়ে গিয়ে বলল, মা, কি হয়েছে? আমি বললাম, কিছু না, সামান্য জ্বর। সে তৎক্ষণাৎ ডাক্তার ডাকতে চাইল। আমি বললাম, দরকার নেই। রিয়ান সারাদিন আমার পাশে বসে থাকল। মাথায় ভেজা কাপড় দিত, ওষুধ খাওয়াত, খাবার করে দিত। রাতে তাহমিদ অফিস থেকে ফিরে এসে বলল, তুমি অসুস্থ? রিয়ান বলেছে আমি বললাম, হ্যাঁ, জ্বর এসেছিল। এখন ভালো। তাহমিদ বলল, ওহ, তাহলে ভালো। আমি একটু টিভি দেখি এই বলে সে চলে গেল। কিন্তু রিয়ান রাত 12টা পর্যন্ত আমার পাশে বসে রইল। বারবার জিজ্ঞেস করত, মা, এখন কেমন লাগছে? এই ঘটনার পর আমার মনে হল রিয়ানই আমার প্রকৃত সঙ্গী। তাহমিদ কেবল একটা নাম মাত্র। আমি অসুস্থ হলেও তার কোনো খেয়াল নেই। কিন্তু রিয়ান আমার সামান্য কষ্টেও ব্যাকুল হয়ে যায়। কিন্তু তবুও সিদ্ধান্ত নিতে পারছিলাম না। একদিন আমি আমার বান্ধবী রুমাকে ফোন করলাম। তাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। রুমা প্রথমে অবাক হল। তারপর বলল, পূর্ণিমা, এটা তো অনেক জটিল ব্যাপার। তবে তুমি যদি সত্যিই খুশি হও। আমি বললাম, রুমা, তুই তো একবার বলেছিলি এমনই একটা ঘটনার কথা। রুমা বলল, হ্যাঁ, আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের ক্ষেত্রে। সেখানে ছেলেটা দত্তক ছিল। পরে মায়ের সাথে বিয়ে করেছে। এখন তারা ভালো আছে। আমি জিজ্ঞেস করলাম, সমাজে কোনো সমস্যা হয়নি? রুমা বলল, প্রথমে কিছু কথাবার্তা হয়েছিল। কিন্তু তারা অন্য জায়গা চলে গেছে। এখন নতুন পরিচয় নিয়ে থাকে। রুমার কথা শুনে আমার মনে একটু সাহস এল। আমি ভাবলাম, হয়তো এটা সম্ভব। কিন্তু তাহমিদ আর সানিয়ার কথা ভেবে আবার দ্বিধায় পড়লাম। একদিন সন্ধ্যায় রিয়ান আমাকে বলল, মা, আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি ঢাকায়। যদি হয়ে যায় তাহলে আমি ঢাকায় থাকব। আমি চমকে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, তুমি যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে আমার এখানে থাকা ঠিক হবে না। আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না। তার কথা শুনে আমার মনে হল যেন কেউ আমার হৃদয়ে ছুরি বিধিয়ে দিল। আমি বললাম, রিয়ান, তুই এখানেই থাক। আমি আমি রাজি। রিয়ান অবিশ্বাসের চোখে তাকাল। বলল, সত্যি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিন্তু শর্ত হল, আমরা একটু সময় নেব। আস্তে আস্তে ব্যাপারটা এগোবু। রিয়ান খুশিতে আমাকে জড়িয়ে ধরল। বলল, মা, তুমি দেখবে আমি তোমাকে কত খুশি রাখব। আমিও তার আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেললাম। মনে হল এতদিন যেন অনাবৃষ্টির পর বৃষ্টি এল। কিন